সুপ্রিয় সুধী, শুভ সন্ধ্যা। বিশ্বব্যাপী যে বৈশ্বিক বিপর্যয় চলছে, এই করোনা কালে জনজীবনের সাথে সাথে কিছুটা স্থবির হয়ে পড়েছে আমাদের থিয়েটার চর্চা। এই স্থবির থিয়েটার চর্চায় করোনা কালে এবং করোনা পরবর্তীকালে আমাদের থিয়েটারের গতি প্রকৃতি কিরকম হতে পারে তা নিয়ে কিছু আলাপ করবার জন্য তির্যক নাট্যগোষ্ঠী, ম্যাঙ্গো পিপলের তির্যক নাট্যগোষ্ঠী সহযোগিতায় ম্যাঙ্গো পিপল আয়োজন করেছে কিছুক্ষণ আড্ডার। আজকে আমাদের অতিথি গণায়ন নাট্য সম্প্রদায়ের সদস্য, নাট্য নির্দেশক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ডক্টর কুন্তল বড়ুয়া। হ্যাঁ, দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, আছি, চলছে। ভালো তো আর টাকা যাচ্ছে না, যেরকম নিজেকে ভালো রাখা যায়। তো আসলেই ওই এরশাদ পিরিয়ডের সময় আমাদের বিখ্যাত একজন লেখক সাহিত্যিককে বলা হয়েছিল, শওকত ওসমানকে বলা হলো যে আপনি কেমন আছেন। তো শওকত ওসমান মিষ্টি হেসে বলেছিল যে আদেশ আছে ভালো থাকার। তো আমাদেরও কেউ আদেশ দেয়নি, কিন্তু আমরা আমাদের মতো ভালো থাকতে হবে। ভালো থাকতে না পারলে নিজে থেকে পারি। আপনারা আসলেই দাদা, হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করছি দাদা। আসলে চারপাশে এত খারাপ খবর, আমাদের এত প্রিয়জনরা চলে যাচ্ছে। আমাদের জন, আমাদের থিয়েটারের যারা অতি আপনজন, আমাদের পার্শ্ববর্তী দেশেই অতি সম্প্রতি কয়েকজন থিয়েটারের লিজেন্ড যারা দেবেশ রায় চলে গেলেন, এরকম আমাদের দেশেও এরকম আমাদের অনেকেই চলে যাচ্ছেন। তো এর মধ্যে ভালো থাকা যায় কিভাবে, সেজন্যই আমাদের নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলার জন্য এই আয়োজনটা করা। হ্যাঁ, প্রথমত মানে আপনাদের এই আমি একটা দেখতে পেয়েছি যে আমির রহমান মুকুল একটা, পরবর্তী আমি র্যাকগুলো শুনেছি, অসীমের একটা শুনেছি, বাবুটাও শুনেছি। তো এই ধরনের উদ্যোগটা মানে আপনি বা হিরো যারা নেপথ্যে কাজগুলো করছেন, সেটা আমাদের জন্য একটা আশার বার্তা নিয়ে আসে। কারণ আপনি প্রচন্ড একটা উদ্যোগী মানুষ। আপনার সাথে আমার পরিচয় বেশি দিন না, ৩-৪ বছর। আপনাকে আমি নেপথ্য থেকে দেখতে পেয়েছি বা আমি অবলোকন করে দেখছি যে আপনি ইতিমধ্যে বেশ ভালো কিছু কাজ করছেন, যেটা হচ্ছে আপনি চট্টগ্রামের নাটকের উপর যে একটা আলোকচিত্র প্রদর্শনী করেছেন, এবং শুধু প্রদর্শনী করে আপনি থেমে থাকেননি, সেটা আপনি প্রিন্টেড আকারে প্রকাশ করেছেন। এই যে চট্টগ্রামের একটা দীর্ঘ ইতিহাস আছে, চট্টগ্রামের দীর্ঘ একটা ঐতিহ্য আছে, সে ঐতিহ্যটুকু কিন্তু আপনি এই সমকাল সময়ে বর্তমানে এই সময় যে আপনি তুলে ধরেছেন, তার জন্য আপনাকে আমি কখনো ধন্যবাদ দিতে পারিনি। ধন্যবাদটুকু এখানে দিচ্ছি, কারণ এটা তো অনেক বড় মাপের কাজ, খুব বড় মাপের কাজ। এই কাজগুলো হয়তো এই সময়ে এটা মূল্যায়ন হবে না, এই সময় হয়তো আপনি বুঝতে পারবেন না এই কাজটি, কিন্তু আজ থেকে 20 বছর বা 40 বছর বা 50 বছর পর নিয়ে যখন সমকালীন থিয়েটার নিয়ে যখন কেউ গবেষণা করবে বা সমকালীন চট্টগ্রামের থিয়েটার নিয়ে যারা কাজ করবেন, তখন ওই বইটা নিয়ে দরকার হবে, তখন এটা মূল্যবান গ্রন্থ হয়ে যাবে। দাদা, আমার কিছুটা শুনতে অস্বস্তি হচ্ছে। আসলে যে কাজটি করেছিলাম এটা আমি আমার ভালো লাগা থেকেই করেছিলাম। তার সাথে আপনারা যেভাবে যুক্ত হয়েছেন, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের যে উৎসব হয়েছিল সেখানেও এই আলোকিত প্রদর্শনীটি করবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আমার আসলে ইচ্ছা ছিল যে এই প্রদর্শনীটি নিয়ে হাটে, মাঠে, ঘাটে, স্কুলে, কলেজে সব জায়গায় পৌঁছে যাওয়া। তো এটা নিয়ে অন্য আরেকদিন কথা হতে পারে দাদা। আজকে আমরা হ্যাঁ, এই করোনা কালে আমরা একত্রিত হয়েছি, করোনা কালে থিয়েটার এবং সমসাময়িক ভাবনা। তার আগে দাদা আমি একটু জানতে চাই আপনার থিয়েটারের শুরুটা। আমরা আসলে আপনারা দেখছি যে শুরু যখন থেকে আমরা থিয়েটার শুরু করি, দেখছি যে আপনি থিয়েটার করছেন। আপনি থিয়েটার করার জন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সেখান থেকে আপনি পড়াশোনা শেষ করে এসে নাটক নিয়ে নির্দেশনা দিচ্ছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে আপনি অধ্যাপনা করছেন। তো সেই থিয়েটারের শুরুটা কিরকম, সেটা যদি আমাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলতেন। আমি কখনো থিয়েটার করবো এটা আসলে ভাবিনি।
নাটক যে করবো সেটা ভাবিনি। শুরুতে একটা কথা বলে রাখি যে আমার জীবনে প্রথম নাটক দেখা হচ্ছে আপনাদের দলের তির্যকের আততায়ী। আমি আমার বাবার হাত ধরে নাটক দেখতে গিয়েছি। এটা আমার নাটক দেখা শুরু। 1983 সালে যখন আমি এসএসসি পরীক্ষা পাশ করি, তখন 2-3 মাসে আমাদের অবসর সময় কাটাতে হয়। তার আগে আমি একটু বলে রাখি আসলে আমি কেন থিয়েটারের সাথে যুক্ত হতে চাইছি না, সেটা হচ্ছে আমার শুরুটা হয়েছিল আসলে ছড়া লিখতে লিখতে। আমি ছড়া লিখতাম, একসময় প্রচুর ছড়া লিখতাম সেই সময়। তো আমাকে এক অদ্ভুতভাবে ঘিরে রেখেছিল ছড়া লেখার কাজে বা সাহিত্য রচনার কাজে। কিন্তু কাকতালীয়ভাবে যখন নাটক প্রথম দেখলাম আপনাদের আত্মাই, তারপর আমার এক বন্ধু উদাস, সে বলল চল আমরা গণায়ন বলে একটা দল আছে, ওই দলে আমরা কাজ করব। 1983 সালে আমার এখনো মনে আছে, চট্টগ্রাম কলেজের পেছন দিকে আহ, একটা ভাঙা ভগ্নদশা একটা বাড়িতে গণায়নের মহড়া হতো। সেখানে সম্ভবত আহ, একটা অবাস্তব গল্পের রিহার্সাল হচ্ছে। এই প্রথম আমরা গণায়নে আহ, আমরা ওইভাবে যুক্ত হই। পরবর্তী গণায়ন আসতে যেতে গণায়নের সাথে একটু জড়িয়ে যায়। তারপর আমার গণায়নে আমার প্রথম নাটক, প্রথম আমি নাটক অভিনয় করি, সেটা হচ্ছে রফিক ওসমানের অবশেষে জানান। একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারা সবাই জানেন যে একটা বিশাল ভূমিকা পালন করেছিল। সেখানে আমরা ছোট্ট চরিত্র অভিনয় করতাম। তারপর পরবর্তীকালে আমি জামিল আহমেদের নির্দেশিত এস এম সুলাইমানের ঘোরাল শহরে নাটক অভিনয় করি। এভাবে নাটকের শুরু। এই নাটক করতে করতে হঠাৎ করে বিএ পাশ করে ফেললাম। কোথায় থাকবো, কি করে যাব, গিয়ে আমি বাংলা বিভাগে পড়তে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাংলা বিভাগে আমি পাশও করলাম। ভর্তি হওয়ার ঠিক আগ মুহূর্তে আমার বন্ধুরা যখন সবাই বললো যে আমরা নাটকে ভর্তি হই, চলো নাটকে ভর্তি হই, তখন আমি, অভিজিৎ সেনগুপ্ত, কামরুল, স্বপন ভট্টাচার্য, আমরা প্রায় এক দল, প্রায় 8 থেকে 10 জন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগে, চারুকলা বিভাগের অধীনে নাট্যকলা শাখায়, সেখানে আমরা ভর্তি হই। যারা সে সময় নাট্যকলা বিভাগে শাখায় ভর্তি হয়েছিল তারা আজকে সবাই প্রতিষ্ঠিত। অভিজিৎ সেনগুপ্ত কাজ করছে, স্বপন ভট্টাচার্য কাজ করে, অনিকেত কাজ করছে, সুজিতদা কাজ করছে, জুবাইদুর রশিদ কাজ করছে, আমির মুকুল কাজ করছে, মুসলিম সিদ্দা লিটন কাজ করে, সুজিতদা কাজ করছে। আমি যেটা মনে করি যে সেই সময় 89 থেকে এই পর্যন্ত যারা জিয়া হায়দারের সময়ে নাট্যকলা বিভাগে যারা শিক্ষার্থী ছিলেন, তারা একদম প্রথম ছাত্র তো জুবাইদুর রশিদ, দ্বিতীয় ছাত্র হচ্ছে সুচিত্রা, তারপর আমরা যুক্ত হয়েছি, পরে বোধহয় মুসলিম সিদ্ধান্ত লিটনরা যুক্ত হয়, পরে বোধহয় কামরুলরা যুক্ত হয়। এই যে জুবাইদুর রশিদ থেকে এই পর্যন্ত, শেষ পর্যন্ত আমার মনে হয় যে নাট্যকলা বিভাগের শাখার সাথে যারা যুক্ত ছিলেন, যারা ছাত্র ছিলেন, তারা প্রত্যেকে থিয়েটারটা ছাড়েন, প্রত্যেকে থিয়েটারের সাথে যুক্ত আছে, জীবন বাজি রেখে কষ্ট করে তারা থিয়েটারটা করে গেছে। এবং আমার আমার মনে হয় যে আমরা যারা সেই সময় থিয়েটার ভর্তি হলাম, আমরা থিয়েটারকে ভালোবেসে ভর্তি হয়েছি। যে আমরা কেউ শিক্ষক হবো, বড় অভিনেতা হবো বা বড় নির্দেশক হবো সেরকম নয়। আমরা জানতে গিয়েছিলাম, শিখতে গিয়েছিলাম, এবং সে আগ্রহ থেকেই আজকে নাট্যকলা বিভাগে যারা কাজ করছে, তারা দেশে কাজ করছে, দেশের বাইরে কাজ করছে, আন্তর্জাতিকভাবে কাজ করছে, সেভাবেই আমার মনে হয় নাটকের আমার শুরু। তারপর 89-90 সালে আমি আইসিসিআর পরীক্ষা দিই, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। পরীক্ষা দেওয়ার পর আমি উত্তীর্ণ হই। তারপর আমি 1989-এর 20শে জুলাই আমি রবীন্দ্র ভারতীতে চলে যাই। সেখান থেকে আমি 4 বছরের একটা অনার্স করি, 1 বছরের মাস্টার্স করি। তার এর পাশাপাশি
আমি 3 বছরের একটা ফিল্মের উপর একটা ডিপ্লোমা কোর্স করেছিলাম, ইফা বলে, ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড অ্যালাইড। সেটার অধ্যক্ষ ছিলেন দিলীপ রায়। এই করতে করতে আমরা দীর্ঘ সময় আমি কলকাতায় থাকি। তারপর 2000 সালের দিকে আমি এখানে ব্যাক। এই হচ্ছে আমার নাটকের যাত্রা শুরু। তবে খুব কাকতালীয় আমি নাটকে চলে এসেছি। আমার হওয়ার কথা ছড়াকার, ছড়া লিখতে লিখতে যে আমি নাটকে চলে এসেছি, সেটা অদ্ভুত ভাবে। আর নাটক ছাড়তে পারিনি, নাটককে ভালোবেসে ছাড়তে পারিনি। আমার বন্ধু অসীম দাস একটা প্রায় কথা বলে। হ্যাঁ, অসীম দা যুক্ত হয়েছেন। অসীম দা বলছেন যে, কমেন্ট করলেন যে কুন্তল শুনছি, খুব ভালো লাগছে। অসীম দা একটা কথা বলে, ও একটা ভালো কথা বলে। আমি তো জীবিকার কারণে হয়তো আমি কখনো কখনো এনজিওতে চাকরি করেছি, এটাতে চাকরি করেছি। অসীম কিন্তু তাও করেনি। অসীম নিরবিচ্ছিন্ন ভাবে থিয়েটারটা ঘুরে গেছে। সে কোথাও চাকরি করেনি। সে থিয়েটারটাকে ভালোবেসে যুদ্ধ করে সে থিয়েটারটা চালিয়ে গেছে। তো অসীমের প্রতি আমার একটা অদ্ভুত রেসপেক্ট আছে, শ্রদ্ধা আছে। আসলে এই ধরনের সাহসিকতা না থাকলে না থিয়েটারটা করা যায়। অনেকে একটা কথা বলে যে আমি থিয়েটার ছেড়ে দিয়েছি, আমি থিয়েটার করি না। আমি তাদেরকে ইদানিং বলতে শুরু যে তোমাকে থিয়েটার লাথি দিয়ে ছেড়ে দিয়েছে। কেউ থিয়েটার ছাড়তে পারে না। থিয়েটার কাউকে থিয়েটার নিজে ছাড়ে। আমি থিয়েটার চাইলেও ছাড়তে পারবো না। যদি থিয়েটার আমাকে গ্রহণ না করে, আমাকে বরণ না করে, আমি থিয়েটার ছাড়বো। আর আমি কখনো বলবো না আমি থিয়েটার ছেড়ে চলে যাই। থিয়েটার কাউকে ছাড়তে পারে না, থিয়েটার নিজে ছেড়ে দেয়। এইভাবে থিয়েটার সাথে যুক্ত হয়েছে। এই যুক্ততার কারণেই আমি থিয়েটারকে মনে প্রাণে ভালোবাসি, থিয়েটার দেখতে ভালোবাসি। এই সময় আমি একজনকে স্মরণ করতে চাই, আমাদের অধ্যাপক জিয়া হায়দার স্যার। তিনি বাংলাদেশের প্রথম থিয়েটার প্রতিষ্ঠা করেন 1969 সালে। তাকে আমি স্মরণ করছি। সেই সাথে আমি স্মরণ করছি চিত্রকের আমার খুব কাছের মানুষ মিয়া জলিল। তার সাথে আমার অদ্ভুতভাবে একটা পরিচয়। সেই একটা পাওয়ারফুল একটা গোল চশমা পরতেন। আমার ডলসেস নাটক দেখার পর আমাকে বলছে আমি আপনার সাথে একটু কথা বলতে পারি। আচ্ছা, নিশ্চয়ই পারেন। তো আমার নাম মিয়া আব্দুল রহিম। আমি তখন কলকাতা থেকে সবে এসছি, আমি তো খুব দেখিনি। এই লোকটার অদ্ভুত চাহনি, তার বাচনভঙ্গির পরিশীল উচ্চারণ, সবকিছু আমাকে খুব আকৃষ্ট করেছিল। আমি তো আপনি কি কলকাতায় মানুষ, বা কলকাতায় পড়াশোনা করেছেন, বা কলকাতায় আপনার জন্ম? তুমি হাসতে হাসতে বললো না, আমি এত সুন্দর আপনি গুছিয়ে কথা বলেন। এটা আব্দুল জলিল ভাই। জলিল ভাই আমাকে একটা স্ক্রিপ্টে দিয়েছিল, আমি এটা করতে পারিনি, ইচ্ছা ছিল। জলিল ভাই আমাকে একদিন বলেছিল যে তোমার যদি কোনো নাটকে আমাকে দরকার হয়, তুমি কি আমাকে অভিনয় নেবে? তা আমি ওকে নেবো না। আমি একবার চিন্তাও করেছিলাম যে জলিল ভাই থেকে অভিনয় করা। আরেকজন আমার বন্ধু কামরুল, অসম্ভব একটা প্রতিভাবান মানুষ ছিল। যিনি সবে নাটকের অনুবাদ করতে শুরু করলেন, তার মৃত্যুটা আমাকে খুব আঘাত দিয়েছে। প্রচন্ড আঘাত পেয়েছি। আমি এখনো যখন ওই স্টেডিয়াম দিয়ে ইস্পাহানি মোড় দিয়ে হেঁটে যাই, আমি কিছুক্ষণ জন্য থেমে যাই। ওখানে থেমে গিয়ে ভাবে যে এখানে কামরুল এই দুর্ঘটনায় এখানে সে শেষ হয়ে যায়। আমি ওই ওই রাস্তা দিয়ে আমি অনেক মোড় দিয়ে আমি পেরোই না, কারণ আমার খুব কষ্ট হয়। আমি একটু ঘুরে, অনেক দূর ঘুরে তারপর আমি ইস্পাহানি মোড়ে যাই। এসব মানুষগুলোকে, তির্যকের এসব মানুষ, অরিন্দমের এসব মানুষ, গণায়নের এসব মানুষদের দেখে দেখে আমরা থিয়েটারটা শুরু করতে, থিয়েটার করার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। হ্যাঁ দাদা, খুব ভালো লাগলো আসলে আপনার সেই সময়কার কথা। আমিও কামরুল ভাইয়ের কথা অনেক শুনেছি। জলিল ভাইকে আমি পেয়েছি। আহ, জলিল ভাইয়ের আমার খুব সৌভাগ্য যে আমি আজকেই ফেসবুকে আমার মেমোরিতে এসেছিলেন যে তির্যকের 40 বছর পূর্তির সময় ওনার ছোট্ট একটা ক্লিপিংস আমি নিতে পেরেছিলাম। হ্যাঁ, অসাধারণ যে ভরাট গলায় যেই ওনার ডায়লগ থ্রোয়িং। এবং আমি সবসময় শুনেছি তির্যকে যারা নতুন আসতেন তারা একটু তটস্থ থাকতেন যে কখন জলিল ভাই বলবে যে তোমার উচ্চারণ নেট হচ্ছে, এরকম হ্যাঁ, একটা ব্যাপার। সুন্দরভাবে খুব হ্যাঁ, সচেতন একটা মানুষ ছিলেন।
তো দাদা যেটা আহ, আপনার কথায় যেটা মনে হলো যে আপনি আসলে নাট্যকলার আগে আহ, রা- আমাদের এখানে অজয় সেন চৌধুরী বলেছেন কুন্তল ভালো লাগছে। হ্যাঁ, অজয় আমার ভালো হ্যাঁ। শিল্পী, খুব মেধাবী হুম। একজন শিল্পী। আমার ডলসাস নাটকে তার ছবিটা আমি এখন জুলাই। অজয়, তোমার প্রতি আমার কৃতজ্ঞ। আহ, দাদা যেটা কথা আপনার কথায় যেটা বুঝতে পারছি যে আপনি প্রথমে থিয়েটারের প্রেমে পড়েছেন, নাটক দেখে থিয়েটারের প্রেমে পড়েছেন এবং পরবর্তীতে হয়তো আমার যেটা মনে হয় আপনি নাটকের প্রেমে পড়েছেন হুম। থিয়েটারের সাথে করতে করতে। তো এখন যে আপনি তো নাট্যকলা বিভাগের সাথে একেবারে শুরু থেকেই যুক্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ যেটা বর্তমানে আমরা দেখছি যে খুব বেশ আহ, ছাত্রছাত্রীদের নিয়ে ভালোভাবে তারা কাজ চালিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে আপনার যে মতামত একটু জানতে চাইবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্রছাত্রীরা থিয়েটারে কতখানি সংযুক্ত হচ্ছে আহ, বা পারছে কিনা। এটা আমার জন্য খুব জটিল প্রশ্ন। আহ, জটিল এই কারণে, আমি যদি সত্যি করে কথাটা বলতে চাই, ছাত্ররা হয়তো মনোকষ্ট পাবে। তার আগে একটু বলি, সেটা হচ্ছে আরেকজনকে আমি একটু স্মরণ করি। যখন 2009 সাল আগে যখন নাট্যকলা শাখাটা, চারুকলা নাট্যকলা শাখাটা বন্ধ হয়ে যায়, তখন দুইজন মানুষ আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন। একটা হচ্ছে আমাদের প্রয়াত আমার শ্রদ্ধেয় আবু ইউসুফ স্যার, আর তৎকালীন ডিন মোস্তাইন বিল্লাহ। আমি তখন অপরাজয় বাংলাদেশে বললাম যে আমি থিয়েটার করতে করতে যখন বেকারত্ব আমাকে ঘিরে ধরে, তখন আমি এনজিওতে চাকরি করি, বিটাতে চাকরি করতাম কিছু। সেই সময় আমাকে একটা চিঠি লিখে পাঠায়, চারটি লাইন। এই চিঠিটা যার হাত দিয়ে পাঠিয়ে, সেই শুভ, বাংলা বিভাগের ছাত্র, তার একটা থিয়েটার দল ছিল। সে বললো, স্যার এই চিঠিটা আপনাকে দিয়েছেন, অবশ্যই আপনার সাথে দেখা করতে বলুন। তখন আমি অনেকদিন যাইনি, কেন দেখা করবো, আমার একটা অভিমান ছিল, নাট্যকলাটা প্রশাসন বন্ধ করে দিয়েছে, যাবো কেন। পরে দিন 10 পর আমি গেলাম, গিয়ে আমাকে বললো যে নাট্যকলা বিভাগ চালু করতে হবে, তুমি কি রাজি আছো? তখন আমার অনেক টাকা বেতন, আমি তো খুব কষ্ট করে যখন অনেক টাকা পেতাম, কারণ আমার তো অতীত অভিজ্ঞতা আছে। আমি চারুকলা শাখায় 9 বছর চাকরি করার পর আমাকে এক ধরনের তাড়িয়ে দেওয়া হয়েছিল চারুকলার বিভাগ থেকে। আমি চাকরি ছেড়ে চলে এসেছিলাম সেই বিভাগে। আবার নাট্যকলা বিভাগ খুলবে, তখন আমরা আমি তো পারবো না স্যার, এখানে এত রকম সমস্যা, এত রকম পলিটিক্স, আমার পক্ষে তো সামলানো কঠিন। মানে আমাকে বলবে, তুমি থাকো, আমি আছি। সেই শুরু 2009 সালে। 2009 সালে 15 জন স্টুডেন্ট নিয়ে নাট্যকলা যাত্রা শুরু। আমি একজন শিক্ষক, আর আমার উপরে ছিলেন মুস্তাইন বিল্লাহ। তাদের নিয়ে আমার 1টি বছর আমি যুদ্ধ করলাম। 2010-এ অসীম এবং শামীম আসলো। অসীম আসাতে আমার যে লাভটা হয়েছে, আমি বারবার চেয়েছিলাম যে একটা থিয়েটার প্র্যাকটিস করছে, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা ছেলে আমার দরকার, যে চট্টগ্রাম ছেড়ে যাবে না, যে চট্টগ্রামকে ভালোবাসবে। অসীম আমার সাথে যুক্ত হলো, পরবর্তীতে শামীম যুক্ত হলো। তখন আমরা ডিপার্টমেন্টে পৌঁছাবার চেষ্টা করেছি। আমি একটা কথা বলি, এটা অনেকে হয়তো খারাপ লাগবে আমার ছাত্রদের। আমাকে অনেকেই প্রশ্নটা করেন, নাট্যকলা বিভাগে আমি, অভিজিৎ সেনগুপ্ত অপু, বা স্বপন ভট্টাচার্য, অনিকেত পাল, আমির রহমান মুকুল, আমরা তো থিয়েটারকে ভালোবেসে এটা করতে গেছি। আজকালকে যারা থিয়েটার করতে যান বা করতে আসেন, তাদের অধিকাংশই থিয়েটারকে ভালোবেসে আসেন কিনা আমার একটা সন্দেহ আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে থিয়েটার এতগুলো ছেলে কেন কেন ভর্তি হয়? দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে অন্যান্য খুব ভালো সাবজেক্টগুলো তখন তারা চান্স পায় না, তখন তারা এসে আমাদের ডিপার্টমেন্টে এসে যুক্ত হয়। আবার বিপরীত ধারাও আছে, যারা তো থিয়েটার বোঝে না, থিয়েটার করে না, তারা থিয়েটার করবে এরকম ভাবতেও পারে না, তারা হয়তো আমাদের সাথে মিশতে মিশতে থিয়েটার এই ক্লাস করতে তারা থিয়েটারকে ভালোবেসে। তবে সংখ্যাটা খুবই কম। তবে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে ফার্স্ট ব্যাচের পরে সেকেন্ড ব্যাচ, তারপরে একটু আমাদের অনেক বেশি ঢিলেমি ছিল। পরের এই যে ধাপগুলো দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা অনেক আগ্রহী থিয়েটারের সাথে যুক্ত হওয়ার জন্য।
অসীমের দলে কাজ করে, আমার অনায়নেও প্রচুর ছেলে মেয়ে কাজ করে, তির্যকের এখানে কাজ করে, থিয়েটার ইনস্টিটিউট তির্যকের কাজ করে, অরিন্দমের সাথে যুক্ত হয়েছে। বরাবরই আমি অসীম বা আমাদের যারা সহকর্মী আমরা বরাবরই একটা কথা বলেছি, এটা নিয়ে আমাদের অনেক ঢাকা জাহাঙ্গীরনগরের সাথে আমাদের তর্ক হয়, রাজশাহীর সাথে বলা হয় যে কেন নাট্যকলার ছাত্রদের আপনারা থিয়েটারে নিয়ে যাবেন, কেন ওরা থিয়েটার, আপনারা কেন নিজস্ব থিয়েটার করতে পারেন না। আমরা যে কথাটা বারবার বলি যে থিয়েটারের সাথে যুক্ত না হলে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে একজন ছেলে কখনো থিয়েটার শিখতে পারবে না। 2 নম্বর হচ্ছে থিয়েটারের সাথে যুক্ত হওয়ার পেছনে সে একটা গ্রুপ থিয়েটার যে কষ্ট করে চলে, গ্রুপ থিয়েটার যে পদ্ধতি, গ্রুপ থিয়েটার কাজ করার মহড়া যে ধরন, যে স্ট্রাগলটা করে, এই স্ট্রাগল যদি ছেলেমেয়েরা প্রথম থেকে শিখে যায়, পাশ করে এসে এই ছেলেগুলো স্ট্রাগলটা করতে খুব একটা ভয় পাবে না। এসব যুক্তি দেখিয়ে কিন্তু আমরা বলেছি তোমরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময়টুকু, যে সন্ধ্যাটুকু যে সময়টুকু থাকে, এই সময়টুকু বিভিন্ন দলে কাজ করো। শুধু আমার আর অসীম দল নয়, যে কোনো দলে তোমরা কাজ করতে পারো, যে কোনো তোমরা কাজ করো। এখানে অনেক প্রচুর ছেলে মেয়ে বিভিন্ন দলে কাজ করছে, ভালো কাজ করছে। এই হচ্ছে থিয়েটারের মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ইদানিং আবার অনেক ছাত্র আসে আমাদের কাছে যারা স্বপ্ন দেখে শিক্ষক হবে। এই শিক্ষক হওয়ার স্বপ্নটা কিন্তু একদিকে ভালো, আবার একদিকে খুব খারাপ। আমি বা অসীম বা যারা যুক্ত হয়েছেন তাদের যদি হিসেব নেন, আমাদের জীবনের অধিকাংশ সময় আমরা থিয়েটার করে কাটিয়েছি। অসীম আমার অনেক আগে থেকে থিয়েটার করেছে, অসীমের অনেক পরে আমি হয়তো ঢুকেছি, প্রায় 7-8 বছর। যদি আমরা গোটাগুটি হিসাব করি, আমাদের 30 থেকে 35 বছর আমরা থিয়েটার করে বিশ্ববিদ্যালয়ের শেষ বেলায় এসে চাকরিটা পেয়েছি। থিয়েটার এক্সপিরিয়েন্স না থাকে, অভিজ্ঞতা না থাকে, আপনি যদি শিক্ষক হন সেক্ষেত্রে খুব ভালো আপনি ছাত্রদের, শিক্ষার্থীদের, থিয়েটার লোকদের কিছুই দিতে পারবেন না। এটা ভালো দিক বা খারাপ দিক দুটো হয়। আবার শিক্ষক হবে না কেন, আমাদের তরুণ 4-5 জন শিক্ষক তারা অত্যন্ত মেধাবী, কিন্তু পরিশ্রমী ছেলে মেয়ে, তারা আমাদেরই সন্তান। আমরা তাদেরকে লেখাপড়া শিখি, তারা যখন শিক্ষক হয় আমাদেরও ভালো লাগে। তবে এটা বলবো যে যারা শিক্ষক হতে চান তারা থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা যদি নিয়ে এসে শিক্ষক হন, তাহলে শিক্ষার্থীর অনেক উপকার হয়, থিয়েটার লোকেরা অনেক বাংলাদেশ থেকে অনেক কিছুই পান। এটা হচ্ছে আমার হ্যাঁ, বিশ্ববিদ্যালয়। ঠিক আছে দাদা, আসলে এটা আপনার সংক্ষিপ্তভাবে কথা প্রসঙ্গে এটি এসে গেল। তবে এর বিভিন্ন দিক আছে। এটা একটি একটি নাট্যকলা নিয়ে একটি বিভাগ চট্টগ্রামে রয়েছে। এটা আমাদের থিয়েটারের জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন মাত্রা যুক্ত করছে। এ নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, এটাও একটি আমাদের জন্য বড় পাওনা। আমি কাজ করতে গিয়ে যেটা অনুভব করেছি, যে যেমন ধরেন যে আমার তির্যক নাট্যগোষ্ঠীরই কিছু প্রযোজনায় ডিজাইনের জন্য আমরা নাট্যকলা বিভাগে কিছু ছাত্রকে পেয়েছি যারা অত্যন্ত ব্রাইট, তারা আমাদেরকে সহযোগিতা করেছে। আরেকটি ব্যাপার আমি অনেকের সাথে আলোচনা করে যেটা জেনে উপলব্ধি করেছি, হয়তো এটা আপনি আরো ভালো বলতে পারবেন, যে আপনাদের বিভাগ একটি প্রায়োগিক একটা ব্যাপার, যে এখানে অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি ক্লাস আছে, অনেক বিভিন্ন রকমের ডিজাইনের ব্যাপার স্যাপার আছে। তো তারা সেই সব জায়গাগুলো সময় দিয়ে আবার পরবর্তীতে আবার আমাদের ব্যক্তিগত ভাবেও নিজেদের কিছু ব্যস্ততা আছে, টিউশনি থাকতে পারে, হয়তো কেউ পার্ট টাইম কিছু জায়গায় যুক্ত থাকে। তো সেই জায়গাগুলো অনেক সময় তারা থিয়েটারের জন্য ওই জায়গাটুকু ম্যানেজ করে নিতে পারে না। এই বাস্তবতাটুকুও আমি দেখেছি। হ্যাঁ, ওরকম ওই বাস্তবটুকু আছে। তবে আপনাদের দলের যেমন আনন্দপুরের মেলায় কমলা সুন্দরী বাঘ আসে, আমাদের হ্যাঁ, স্বামী চেয়ারম্যান, এটা খুব অসাধারণ একটা সে কাজ করে। এত বড় একটা কঠিন নাটককে সে মঞ্চে নিয়ে এসছে, এটা অনেক ভালো কাজ ওর কাছে, স্বামীর কাজটা খুব ভালো কাজ। আর বাস্তবতার যে কথাটা বলছেন যে আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডটা বেশি, আমরা ব্যবহারিক কাজটা বেশি রাখি। আমাদের বিশ্ববিদ্যালয়ের খুব বেশি হলে আমরা 6টা বা 7টা বেশি পরে রাখি না। এই সময়টুকু যে সময়টুকু থাকে সেই সময়টুকুতে কিন্তু একজন ছাত্র বা ছাত্রী সপ্তাহে 3 দিন বা 2 দিন যে কোনো দলে কাজ করতে পারে। কারণ এটা সত্যি, দলে কাজ না করলে একজন শিক্ষার্থী তার পক্ষে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বই পড়ে সে কখনো থিয়েটারটা করতে পারবে না। কারণ আমাদের বিভাগের বয়স 10 থেকে 11 বছর। এই 11 বছর এই এত কম বয়সে আমাদের প্রত্যেক ব্যবহারের এতগুলো লজিস্টিক সাপোর্ট, লাইট, স্টুডিও,
আনুষঙ্গিক বিষয় পরিকাঠামো আমাদের পক্ষে তৈরি করা সম্ভব না। আমাদের আর প্রচুর সময় দিতে হবে। এই সময়টুকু কেন নষ্ট করবে ছেলেমেয়েরা? তাদের যদি থিয়েটারে তারা কাজ না করে, সত্যিকার যদি থিয়েটারকে ভালোবাসে, ভালোবাসতে চায়, থিয়েটার প্রেম কথাটা আপনি বললেন, প্রেম করতে চায়, তাহলে থিয়েটারের সাথে ঢুকতে হবে, থিয়েটারের সাথে প্রতি সন্ধ্যায় কোথাও না কোথাও থিয়েটার করতে হবে। নাহলে থিয়েটার, পড়াশোনা দিয়ে থিয়েটার হয় না। আমাকে বলুন তো, এই পৃথিবীর বিখ্যাত যারা ক্রিটিক থিয়েটার, তারা কোন প্রতিষ্ঠানে পড়েছে? যেসব থিয়েটার করতে করতে যারা তাদের যে অভিজ্ঞতা, তাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ বইগুলো আমরা পড়ি, এগুলো আমরা পড়াই। ব্রেস্ট কোন স্কুলে পড়েছে? সায়েন্সে পড়েছে, উৎপল দত্ত পড়েছেন, শম্ভু মিত্র পড়েছেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় পড়েছেন, বা আমাদের এখানে যারা সিনিয়র যারা কাজ করছে তারা কি কোথাও পড়েছেন? কিন্তু তারা না পড়লে তাদের যে দীর্ঘ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা যখন তারা লিখে রেখে যান, এই লিখিত অভিজ্ঞতা গুলোই আমরা তথ্য হিসাবে আমরা ছাত্রদের কাছে হাজির করি। সেখানে আমি বলি প্রাতিষ্ঠানিক পড়াটা ইম্পর্টেন্ট না, প্রাতিষ্ঠানিক পাশাপাশি প্র্যাকটিক্যাল থিয়েটারে যদি বর্তমান থিয়েটারের সাথে কাজ না করে, ছেলেমেয়েরা এক বিন্দু এগোতে পারবে না। ধন্যবাদ দাদা। আসলে আপনি খুব নিজে যেহেতু থিয়েটারটা করেছেন এবং আপনি এটার প্রায়োগিক যেই পড়াশোনার সাথেও যুক্ত আছেন, তো সে আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আপনার যেই জ্ঞান, সেটা থেকে আপনি কিছু কথা বললেন। আশা করি আপনার অনেক ছাত্র আমাদের সাথে যুক্ত আছেন। আমি কিছু কমেন্ট বলি আপনার সাথে। আপনারই ছাত্র ইমরান হোসেন, সে তির্যকের ডলরপুরের মেলায় একজন কমলা সুন্দর একটি বাঘ আঁকেতে অভিনয় করেছিল। খুব যদিও ভালো। পরবর্তীতে তাকে আমরা পাইনি। সে আপনাকে আদাব দিয়েছে এবং আমরা জানি সে বর্তমানে কক্সবাজার থিয়েটারে, কক্সবাজার সিটি হ্যাঁ, কলেজে সে শিক্ষকতা করছে নাট্যকলা বিভাগে। আমাদের সাথে সঞ্জীব বড়ুয়া আছেন, তিনি আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। শাহিনুর ভাই আছেন, মোকাদ্দেম মোর্শেদ ভাই আছেন, আহ আম- স্বপন মজুমদার আছেন, শহীদুল করিম নিন্টু আছেন, আর অলিয়া আছে আপনার ছাত্র, অলিয়া আছে আমাদের সাথে। আহ, সবাই আপনাকে শুভেচ্ছা জানিয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে। একটা কথা বলি যে শাহিনা সারোয়ার বা সঞ্জীব বড়ুয়া, এরা যে মাপের অভিনেতা, যে লেভেলের অভিনেতা, এই লেভেলের অভিনেতা যখন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় পাশ করা ছেলে মেয়েরা যখন কাজ করে একসঙ্গে তাদের সাথে, যে শাহিনা সারোয়ার, সঞ্জীব বড়ুয়া, তখন ছেলে মেয়েদের লেভেলটা অনেক বেশি হয়। আমি দেখেছি যে শাহিনা সারোয়ারের অসাধারণ অভিনেতার অভিনয় ক্ষমতা, বা সঞ্জীব বড়ুয়ার বাচিক রিয়েলিস্টিক নাটকের অভিনয়। উনি যখন আমার মুক্তধারায় কাজ করেন, তখন দেখা যায় যে রণজিৎ রক্ষিত, সুব্রাদী, সঞ্জীব বড়ুয়া, দুলাল দাশগুপ্ত, শাহিদ উদ্দিন আহমদ, এরা যখন কাজ করেন না, পাশাপাশি যখন এই যে অলি, এদেরকে নিয়ে প্রথম, ওদেরকে নিয়ে তো আমি মুক্তধারা শুরু করেছি, এই 15 জন স্টুডেন্টকে নিয়ে মুক্তধারাটা শুরু করেছি। এবং তাদের প্রথম নাটক কিন্তু মুক্তধারা দিয়ে, তারা যে এই যে বিখ্যাত বা তারা যে অভিজ্ঞতার সঙ্গে অভিনেতার সাথে কাজ করেছে, এবং কাজ করাতে কিন্তু তারা অনেক বেশি মুক্ত হয়েছে, অনেক বেশি জেনেছে কাজ করতে। তাই আমি বলি যে সেখানে কাজ করে খুব বেশি প্রয়োজন। আর আমার এখানে আমার খুব প্রিয় মানুষ হচ্ছে স্বপন মজুমদার বলুন, অত্যন্ত উদ্যোগী এবং খুব কর্মঠ একটা ছেলে। তাকে ইমরান, কক্সবাজার ইমরান, সৈকত, আমাদের বন্ধু স্বপন ভট্টাচার্য, ওরা 4 থেকে 5 জন কক্সবাজার একটা কলেজকে দাঁড় করাবার চেষ্টা করছে। ওখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা শিক্ষিত থিয়েটার কর্মী বের করছে। এটা আমাদের জন্য খুব গর্ব যে আমার বিভাগ থেকে 3 থেকে 4 জন ছাত্র বেরিয়ে একটা কলেজে তার শিক্ষকতা করছে। এটা আমাদের জন্য কি বড় অনেক বেশি পাওনা চট্টগ্রাম অবশ্যই। ডিপার্টমেন্টের জন্য। আমার অনেক ভালো লাগে। স্বপন অনেক দীর্ঘদিনের কর্মী, থিয়েটার করতে করতে সে কক্সবাজারে গিয়ে থিয়েটার থেকে অনেক প্রাণ সঞ্চার করেছে। এগুলো আমাদের বিভাগের বলেন আমাদের থিয়েটারের জন্য অনেক বেশি একটা সম্ভাবনা তৈরি করেছে তারা। দাদা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। প্রদীপ ঘোষ আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। অপূর্ব দত্ত, অপূর্ব দত্ত সম্ভবত আমাদের অলোক কুমার দত্তের ছেলে, তিনি আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের বর্ণালী দেব মল্লিক, দাদা অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। হ্যাঁ, দাদা, হ্যাঁ, আমরা শুভেচ্ছা, এর মধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। যারা তাদের যদি প্রশ্ন থাকে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে কমেন্ট বক্সে লিখুন, আমরা
দাদার কাছে যতটুকু সময় পাচ্ছি তার মধ্যে থেকে আমরা জেনে নেবার চেষ্টা করব। দাদা, এখন একটু জানতে চাচ্ছি যে আপনার আমার দেখা আপনি দেখেছি, আপনার খেলাঘর দেখেছি, আপনার এই ঘরে বসতি দেখেছি, মুক্তধারা দেখেছি, আবার খেলাঘর আপনি আবার নতুন করে খেলাঘর করলেন সেটা দেখেছি। ইচ্ছা মৃত্যুটা আমি তখন সম্ভবত চট্টগ্রামে ছিলাম না, যে কারণে হয়তো মিস হয়ে গেছে। তো আপনার এই যে বিভিন্ন প্রযোজনা, সেই প্রযোজনাগুলো যদি একটু আমাদেরকে সংক্ষিপ্ত ভাবে এই প্রযোজনার পেছনের কিছু কথা যদি এবং ভাবনা যদি আমাদের কাছে যুক্ত করেন তাহলে আমরা সমৃদ্ধ হব। আমি আমি চট্টগ্রামে এসে কাজ করছি অনেক বছর, প্রায় 20 বছর। 20 বছর আমার প্রোডাকশন মাত্র 5টি কি 6টি বেশি প্রোডাকশন করেছি। আমার প্রথম প্রোডাকশন হচ্ছে ডলস হাউস, তারপর বৃত্তের বাইরে, তারপর হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান, তারপর ইচ্ছা মৃত্যু, তারপর আমার মুক্তধারা। এই 5টি বা 6টি নাটক করেছি। আমি নাটক করার সময় একটা জিনিস খুব বেশি মাথায় রাখি, যে সমকালীন প্রসঙ্গটা, সমকালীন প্রেক্ষাপটটা যেন আমি চিন্তা করি কোনো প্রোডাকশন করার জন্য। আমি হুট করে একটা প্রোডাকশন আমি আসলে করতে পারি না। এটা আমার, যার কারণে আমার প্রোডাকশন সংখ্যা অত্যন্ত কম, খুব নগণ্য আমার প্রোডাকশন, প্রায় 8 থেকে 10টা হবে। এগুলো বাদ দিয়েও তো বাইরে কি টুকটাক কাজ করেছি, সেগুলো বাদ দিলেও চট্টগ্রামে আমার প্রোডাকশন সংখ্যা 6টা কি 7টার বেশি হবে না। আমি যখন বৃত্তের বাইরে নাটকটা ধরেছি, তখন আমার মনে হলো আমাদের দেশের মেয়েরা খুব বঞ্চিত। আমার দেশের মেয়েরা এখনো পুরুষ শাসিত সমাজে এখন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তারা কথা বলতে পারে না। তখন আমি বৃত্তের বাইরে নাটক ধরেছি। সে বৃত্তের বাইরে নাটকের দিব্যেন্দু দাস আমার বন্ধু, কঙ্কন দাস, মোর্শেদ, আপনাদের দলের লুনা, সঞ্জীব দত্ত, সঞ্জীব ভট্টাচার্য, তারা 8-10 জন ছেলে মেয়ে খুব অসাধারণ অভিনয় করেছিল। একটা সময় সারা বাংলাদেশে এই নাটকটা নিয়ে অনেক বেশি আলোচিত, সমালোচিত হয়েছিল। পরে নাটকটা আমি ধরেছি ডলস হাউস। আমার নাটকের একটা যেটা আমি ভাবি সেটা হচ্ছে, আমরা নাটকে একটা ধারাবাহিক একটা থাকে, যে নারীর একটা বিষয় থাকে। বৃত্তের বাইরের খেলাঘরের পর আমি বৃত্তের বাইরে ধরেছি। আবার বৃত্তের বাইরের পর আমি যখন নাটকটা ধরতে গেলাম, পরে আমি যখন ডেথ অফ সেলসম্যান করলাম, ডেথ অফ সেলসম্যানটা একটা জটিলতম একটা নাটক, অসম্ভব কঠিন একটা নাটক। এই নাটকের আমি সেট নিয়ে সমস্যায় পড়েছিলাম। এই নাটকের আমি আলো নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম, অভিনেতা নিয়ে সমস্যায় পড়েছিলাম। আমরা প্রায় দীর্ঘ 2.5 বছর রিহার্সাল করার পর এই নাটকে আমরা মঞ্চে এনেছিলাম। সেখানে এই মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার শিক্ষক রণজিৎ রক্ষিতকে। তিনি আমাদের কাছে নেই, তিনি চলে গেছেন। সুব্রাদি অসাধারণ অভিনয় করেছিলেন এটা নাটকে। বাপ্পা এবং মোর্শেদ, দুই ছেলের চরিত্র অভিনয় করে। আমি মোর্শেদের ওই সিনটা আমি অনেকেই ভুলতে পারি না। রেস্টুরেন্টে যখন এই সিনটা সে করে, তার বাবাকে যখন আক্রমণ করে, অসাধারণ মোর্শেদের সে অভিনয়। পাশাপাশি ছোট্ট একটা চরিত্র কুত্তকারে তহিদ, ইন্স্যুরেন্স কোম্পানির তহিদ। এই নাটকটা শেষ হওয়ার পর আমাকে সবাই বলো রঞ্জিত স্যারের অভিনয় ভালো হয়েছে, শুভ্রার অভিনয় ভালো হয়েছে। একজন লোক আমাকে দেখে বললো, শান্তনু বিশ্বাস, ছোট্ট একটা চরিত্র অভিনয় করলো ছেলেটাকে। আমি কোন চরিত্র? ইন্স্যুরেন্স, তহিদ হাসান ইকবাল, আমাদের গণায়নের ছিল। বলে ও চরিত্রটা এত ভালো করলো, এই অল্প 3-4 মিনিটের জায়গাটা এত ইম্পর্টেন্ট করে তুললো, নাটকটাকে অন্য একটা জায়গায় নিয়ে গেছে। এই তহিদ ছোট জায়গা। এগুলো হলো। এরপর আমি যে নাটকটা ধরতে গেলাম সেটা হচ্ছে আমি ইচ্ছা মৃত্যু। এখানেও দেখবেন যে নারীর একটা প্রাধান্য আছে, নারীর একটা প্রাধান্য এখানে যুক্ত আছে। নারীকে আমি চেয়েছিলাম যে পুরুষ তার শাসিত সমাজ থেকে বেরিয়ে একটা মানুষ হিসাবে, একটা আমার মতো মানুষ হিসাবে যেন সে দাঁড়াতে পারে, মহিলা হিসাবে, নারী হিসাবে নয়। তারপরে নাটকটা আমি ধরেছিলাম মুক্তধারা। মুক্তধারা ধরার পেছনে আমাকে সমকালীন যে প্রসঙ্গটা আমি বলছিলাম, মুক্তধারা ধরার পেছনে আমার যুক্তিটা ছিল, যখন আমি সাইফুল ভাইকে বললাম যে রবীন্দ্র নাটক করতে, কোন রবীন্দ্র আমাকে বলেছে রাজাটা করতে, আমি রাজা করবো না। তখন আমার দেশে পানির সংকট, ভারত পানি দিচ্ছে না, ফারাক্কা বাঁধ নিয়ে তখন বোধহয় সরকারকে বারবার কথা দিচ্ছে পানি দেবে, পানি দিচ্ছে না। তখন তাকে বললেন আমি যদি মুক্তধারাটা করি, কারণ মুক্তটা আমার কাছে খুব সমকালীন মনে হয়, যে
একটা শিবতরায় বাদ দিয়ে আমার খরস্রোতা নদীকে যখন বাদ দিয়ে আটকে যায়, আমার শস্য হয় না এখানে, আমার মনে নাটকটা খুব প্রাসঙ্গিক মনে হবে, তখন আমি মুক্ত হয়ে। তারপর দেখবেন আমি যখন ইচ্ছামিত্রা ধরেছি সাউথ এশিয়ান ইপসি সেন্টারে, সেটাও আমার সাথে প্রথম মিটিংয়ে সৌরেন বিশ্বাস ছিলেন এবং কামালুদ্দিন নেহরু স্যার ছিলেন। আমি আজকে নেহরু স্যারকে বলেছিলাম যে আজকে আপনি আমার এটা দেখবেন। উনি বলছে আমি দেখবো। আমি বললেন আমি রোস মাশরুমটা করবো। উনি বললেন তুমি কি জানো এই রোস মাশরুম নাটকটা সারা বিশ্বে তো মাত্র 18টি দল করেছে, এই নাটকটা করতে যেও না। আমি স্যার এটা আমি করবো। কেন করবো? তার যুক্তি হচ্ছে, আমি দেখুন আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বে যে মৌলবাদী এবং প্রগতিবাদীদের যে দ্বন্দ্ব বা যুদ্ধ বা সংঘাত, যুক্তি নেই যে যুদ্ধ বা সংঘাত, এই সংঘাতটা এই সময় আমাকে তুলে ধরা দরকার। কারণ পরবর্তী নাটকটা আমি যখন অ্যাডাপ্টেশন করে আমি হিন্দু মৌলবাদ বা প্রগতি মৌলবাদ, মুসলিম মৌলবাদ দিয়েছিলাম। পরে এটা যখন আমি সেন্টার ফর এশিয়ান স্টাডিজ স্ক্রিপ্ট সাবমিট করি, তখন নিরু স্যার বলছে এটা করা যাবে না, তুমি একবার সরাসরি যে জামাতকে নিয়ে এসছো, মৌলবাদকে নিয়ে এসছো, রাজনীতি নিয়ে এসছো, সেটা আমাকে সরকার পারমিশন দেবে না। তখন আমি এটাকে খ্রিস্টানকে নিয়ে এসে প্রগতি সাথে মৌলবাদী দ্বন্দ্ব, সেটা আমি প্রকাশ করার চেষ্টা করেছি। এই হচ্ছে আমার নাটকের, আমি নাটক কেন করি। এবং আবার যখন 2019-এ যখন আমি নাটক করি টলস্টয়টা, আমার কাছে মনে হচ্ছে এই সময়টা টলস্টয়টা আবার দরকার। এই সময়টা মেয়েদের জন্য খুব প্রাসঙ্গিক হবে। টলস্টয় ধরার পরে আমি আবার দ্বিতীয় বার একটা কাজ শুরু করেছি, প্রায় কাজ করছি। আচ্ছা, যদি লকডাউনটা না হতো তাহলে এই মাসে হয়তো 2 বা 3টে শো হয়ে যেত। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমার বিরুদ্ধে সবাই যে অভিযুক্ত করে, আমার বিরুদ্ধে অভিযুক্ত হচ্ছে আপনি তৈরি করা অভিনেতাদের নিয়ে কেন কাজ করেন। সে ডলসজ আমি দীপ্তারক্ষীর সাথে অলক দত্তকে নিয়েছিলাম। দীপ্তের বারে আমি উদাস কঙ্কন প্রত্যেকটা দল থেকে 18 থেকে 20 জন ছেলেকে নিয়ে আমি কাজ করেছিলাম। আবার মুক্তধারা যখন করি, সেখানে আমি সঞ্জীব বড়ুয়া, দুলাল দাশগুপ্ত, শাহিদ উদ্দিন, সুব্রা, রঞ্জিত দীক্ষিতকে নিয়েছিলাম। পর আমি যখন ইচ্ছামৃত্যু করি, তখন শাহিনুর সরওয়ার মতো লোক, শাহিনুর সরওয়ার এখানে মুক্তধারা, শাহিনুর সরওয়ার, শাহিদ উদ্দিন আহমেদ, সুব্রা এবং মিজান ভাইয়ের মতো একজন বড় অভিনেতা, নাগরিক অনেকদিন কাজ করেছেন, ওনাকে নিয়েছি। আবার যখন মুক্তধারা করি, সেখানেও নিয়েছি। আমার প্রতি যে অভিযোগটা, যে তৈরি করা অভিনেতা নিয়ে যখন আপনি কাজ করেন, তাহলে থিয়েটারের ছেলেরা কেন কাজ থেকে বঞ্চিত হবে। তাদেরকে একটা কথা বলি, যারা তৈরি করা অভিনেতা বলছেন, তারা যখন একজন ডিরেক্টরের নির্দেশে কাজ করে, তখন তাদেরকে ডিরেক্টর নির্দেশনা নতুন করে তৈরি করতে হয়। তারা তৈরি করা অভিনেতা আমার জন্য খুব সহজ হয়ে যাবে তা না, কিন্তু আমাকে তো আমার মতো করে তাদেরকে তৈরি করে নিতে হয়। তবে একটু সুবিধাটা হচ্ছে এরকম, আমি যেটা বলতে চাই, যেটা বোঝাতে চাচ্ছি, তারা খুব সহজ এটা ধরে ফেলতে পারে, অন্যরা তো ধরতে পারে না। আরেকটা কারণ আমি তাদের এইসব অভিনেতাদের নিই, যে এসব অভিজ্ঞতা সম্পন্ন ভালো অভিনেতারা যখন একেবারে নতুন ছেলেমেয়েরা যখন কাজ করে, নতুন এবং প্রবীণের একটা যৌথ সংমিশ্রণে একটা যে অভিজ্ঞতা বিনিময় হয়, কাজ করা একটা শিক্ষা অভিজ্ঞতা বিনিময় হয়, এই অভিজ্ঞতাটুকু তারা লার্ন করতে পারে। এটা একজন ডিরেক্টর বা একজন শিক্ষক সম্ভব নয়। প্রতিদিন প্রতি সন্ধ্যায় যখন আমরা মহড়া করি, এই মহড়াতে কাজ করতে গিয়ে তারা যে প্রতিদিন শেখে, এই শেখা থেকে নবীন এবং প্রবীণের শেখা থেকেই কাজ করবে। তো আমার বিরুদ্ধে এই অভিযোগটুকু আমি আজকে খণ্ডাবার একটা সুযোগ পেয়েছি হান্নানের কারণে। আমি কোথাও বলিনি যে, বা আমাকে যখন বলেন কেন কাজ করেন, আমি এই কারণে আসলে কাজ করি যে পুরনো অভিজ্ঞতা, প্রবীণ অভিনেতারা যখন নতুনদের সাথে কাজ করে, তারা যেমন তাদের কাছ থেকে শিখতে পারে, আবার তারাও তাদেরকে শেখাতে পারেন, এবং দেওয়া নেওয়ার জন্যই আমি শুধু এই বন্ধুতে কাজ করি। আর সবচেয়ে যে কারণে কাজটা করি, যে একটা দলের সাথে একটা দলের সম্পর্ক তৈরি হয়, অভিজ্ঞতা বিনিময়টা হয়। সবচেয়ে বড় হচ্ছে, আমার এখানে কলকাতায় হয়তো একটা দলের অভিনেতা যদি আমি কাজ করি, তার সমস্যা হয়, আমার এখানে সমস্যাটুকু হয় না। আমার এখানে একটা শো হওয়ার পর 3 মাস পর 8টা নাটকের শো হয়। এই 3 মাসকে একজন অভিনেতা বসে থাকবেন, একজন ভালো অভিনেতা এই যে সময়টুকু, 2 মাস 3 মাস, এই সময়টুকু যে কোনো একটা দলে যদি তারা কাজ করেন, তাহলে তারা অনেক বেশি
তাহলে গতিময় হয়, তারা তারা তাদের চর্চাটা অব্যাহত থাকে। এই কারণে আমি আসলে এই কাজগুলো করি। এই হচ্ছে আমার নাটক ধরার পেছনে, আমার নাটকের প্রযোজনা করার পেছনে আমি এই যুক্তিটা, আমি এই মেথডটা, আমি সমকালীনটা নিয়ে আমি ভাবি। এই এর সমকালীন সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই দাদা। আমার যেটা একটি ব্যাপার অন্যরকম মনে হয়েছে যে চট্টগ্রামে থিয়েটার শুরু করার আগে আমরা যতদূর জানি, এবার আমার নিজের ধারণা, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই সংশোধন করবেন, চট্টগ্রামে থিয়েটার 73 আগে চট্টগ্রামেও নাটক হয়েছে এবং সেটাকে আমরা অফিস পাড়া নাটক বলেই জানি যতদূর, যদি আমি ভুল না বলে থাকি। এবং আপনার একটি অতি জনপ্রিয় ডলস হাউসে আপনি সে থিয়েটারের অভিনেতাদের পাশাপাশি একজন অফিস পাড়া নাটককে আপনি যুক্ত করেছেন অলোক কুমার দত্তকে, এবং আমার মনে হয়েছিল সেটা কি আলাদা মাত্রা যুক্ত হয়েছে। না, অলোক দত্ত অফিস পাড়া থিয়েটার করেন এটা এবং সত্য। অলোক দত্ত একটা থিয়েটার ছিল কল্লোল থিয়েটার, এবং দেখবেন মুসলিম হল কেন্দ্রিক যে থিয়েটারটা হতো, সেই থিয়েটারটাকে অলোক দত্ত থিয়েটার ছিল একেবারে অন্য একটা ঘরানার থিয়েটার, পরিচিত একটা থিয়েটার। এবং উনি এই থিয়েটার ধারা থেকে বেরিয়ে কিন্তু কল্লোল থিয়েটার বলে একটা থিয়েটারও উনি করেছিলেন। এই লোকটা একটা ডেভোশন, এই লোকটা 1971 সালে যুদ্ধর কারণে তার রাষ্ট্রটিও তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়েছিল। লোকটা অনেক ছাত্রী করতেন। আমার কাছে মনে হচ্ছিল অলোক দত্তকে আমি কোনোদিন দেখিনি, ওনার অলোক দত্ত অভিনয় আমি দেখিনি, কিন্তু অলোক দত্ত নাম আমি শুনেছি। আমি যখন লাভলিকে নিয়ে আমি যখন থিয়েটার ওয়ার্কশপে কাজ করতে যাচ্ছি, এই সময় একটু বলে রাখি যে থিয়েটার ওয়ার্কশপ আমি যখন পাশ করে আসি, আমাকে প্রথম কিন্তু টাকা দিয়ে থিয়েটার করার সুযোগটা করে যে তাপস শেখর এবং থিয়েটার ওয়ার্কশপ, তাদের প্রতি আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। সে সাথে এটাও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমি যখন অলোক দত্তকে নিলাম, তখন একটা প্রচন্ড ভাবে আমি বাধার সম্মুখীন হয়েছিলাম। কেন ওনাকে না, উনি অফিস পাড়া থিয়েটার করেন, উনি কমার্শিয়াল থিয়েটার করেন। আমাকে প্রচন্ড ব্যাক পেতে হয়েছে, আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল, কিন্তু উনি প্রমাণ করেছেন যে উনি থিয়েটারটা বোঝেন, থিয়েটার অভিনয়টা পারেন। উনি থিয়েটারটা বোঝেন বলে, থিয়েটারটা পারেন বলে, এবং ওনার দীর্ঘ প্রায় 200-300 নাটক করেছেন, জলিল ভাই ওনার আন্ডারে কাজ করেছেন। 300 নাটকের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ যখন আমার মতো একজন নবিশ পাশ করা একটা ছেলের সাথে থিয়েটারটা করেন, তখন আমি তার কাছ থেকে শিখি, বা পাশাপাশি তার কাছ থেকে অনেক শেখেন। এখানে অফিস পাড়া থিয়েটার বলেন আর কমার্শিয়াল থিয়েটার বলেন, গ্রুপ থিয়েটার বলেন, এই বিভাজনটা আমাদের এখানে করে আমরা ভুল করেছি। আজকে যদি আমরা মুসলিম কেন্দ্রিক থিয়েটারটা যদি বাঁচিয়ে রাখতাম, তাহলে আমাদের দর্শকটা বাড়ত। আমরা কি করেছি, আমরা ওদেরকে একঘরে করে রেখে দিয়েছি যে ওরা অফিস পাড়ার থিয়েটার, ওরা কমার্শিয়াল থিয়েটার, ওদেরকে ধরা যাবে না, ওদেরকে ছোঁয়া যাবে না। কিন্তু আমরা যদি পাশাপাশি যদি ওই থিয়েটারটা চলতো, ওই থিয়েটার দর্শক দেখতে দেখতে বলতো যে না, আজকে মুষ্টিমেলা নাটকে আমরা শিল্পকলা যায়, থিয়েটার ইনস্টিটিউটে যায়, আমাদের দর্শকটা বাড়ত। কলকাতার দর্শক শ্রেণী তৈরি হয়েছে হাতিবাগান কমার্শিয়াল থিয়েটার, অফিস পাড়া থিয়েটার থেকে। আমরা সেই থিয়েটার ধরে রাখতে পারিনি, না রাখার কারণে আমাদের থিয়েটারের দর্শক সংখ্যা একেবারেই কমে গেছে। অবশ্যই একটা ভালো একটা আলোচনা হলো। আমার যেটা, আমি নিজে অনেক সমৃদ্ধ হলাম, আশা করি আমাদের যারা দর্শক তারাও সমৃদ্ধ হয়েছে। দাদা, আসলে আমাদের অনুষ্ঠানের একটা নির্ধারিত সময় আমরা মেনে চলার চেষ্টা করি। আপনি যে কথা শুরু করেছেন, যে আলোচনা শুরু করেছেন, আমি যেরকম উপভোগ করছি, আশা করি আমাদের দর্শকরাও উপভোগ করছে। অনেকেই যুক্ত হয়েছেন এর মধ্যে। আমি ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, তারপর আমি প্রশ্নগুলো আরেকবার বলে দিচ্ছি। মোকাদ্দেম মোর্শেদ বলেছেন যে নাট্যকলার প্রত্যেক শিক্ষার্থী নাট্য দলের সাথে জড়িত থাকার আবশ্যকতা কতটুকু? আপনি এবং অসীমদা শিক্ষকতার বাইরে থিয়েটার চর্চা করেন বলে কিছু শিক্ষার্থী সাময়িকভাবে দলের সাথে জড়িত হচ্ছে, কিন্তু পরবর্তীতে আর কন্টিনিউ করছে না। এই ব্যাপারে আপনার অভিমত কি? এর সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই, আপনার আরেকজন ছাত্র একটি কমেন্ট দিয়েছে থিয়েটার প্রতি, শহীদুল ইসলাম চৌধুরী। কমেন্টটা যদি একটু আমাদের স্ক্রিনে দেখানো যায়। থিয়েটারের প্রতি ভালোবাসা স্যারের হাত ধরেই থিয়েটারের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথেই ব্যবহারিক শিক্ষা খুবই প্রয়োজন। স্যারের সাথে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, যদি বেঁচে থাকি স্যারের সাথে আবারও কাজ করতে চাই। ভালোবাসা নেবেন স্যার, সাবধানে থাকবেন। হ্যাঁ, ইতিমধ্যে হ্যাঁ, ইতিমধ্যে আমরা এই ব্যাপার নিয়ে নাট্যকলা বিভাগ এবং থিয়েটারের ছাত্রদের, থিয়েটারের
ছাত্রদের সাথে সম্পর্ক নিয়ে ইতিমধ্যে মোটামুটি একটু আলোচনা করে ফেলেছি। আমাদের যেহেতু আরো একটু আগাতে হবে, আমরা এই জায়গাটা এখানেই বোধহয় থামি। এর মধ্যে রফিক কাদের রুবেল একটি প্রশ্ন করেছেন, চট্টগ্রামের লোক ও নাট্য আঙ্গিকের স্বরূপ উন্মোচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষণা বা পরিকল্পনা আছে কি? সংক্ষিপ্তভাবে যদি বলেন। হ্যাঁ, আমাদের পরিকল্পনা আছে যে আমরা ইতিমধ্যে চেষ্টা করছি আমাদের ফোকলোর বিভাগ করার জন্য। হয়তো এটা নীতিগতভাবে আমরা প্রস্তাব দিয়েছি, খুব সহসা হয়ে যাবে। যখন এই ফোকলোর গবেষণা কেন্দ্রটা হবে, তখন আমরা চট্টগ্রামে যে যে লোক নাটক বা লোক ঐতিহ্যের যে ধারাগুলো আছে সেটা নিয়ে প্রচুর গবেষণা করার সুযোগ থাকবে, প্রচুর স্ক্রিপ্ট আমাদের কাছে থাকবে। কিন্তু অদ্ভুত পাবে যে কেন চট্টগ্রাম বিশ্ব এতদিন ধরে ফোকলোর গবেষণা কেন্দ্র করলাম যায় না। আমাদের আব্দুল করিম সাহিত্য বিশারদ যতগুলো পাণ্ডুলিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেখে গেছেন, শুধুমাত্র সেই পাণ্ডুলিপিগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, আমাদের আমাদের একটা অদ্ভুত ভাবে আমাদের একটা ঋদ্ধ হই, আমরা সমৃদ্ধ হই। আমরা যখন এই গবেষণা কেন্দ্রটা হয়ে যাবে, তখন চট্টগ্রামের আমরা প্রচুর গবেষণা, আমাদের ছেলেমেয়েরা গবেষণা করার সুযোগ পাবে, শিক্ষার্থীর সুযোগ পাবে, এবং নাট্যকর্মী যারা গবেষণা করতেন তারাও সুযোগ পাবে, আমাদের আছে। আর মুর্শিদের এই প্রশ্ন উত্তরটা একটা দিতে হয়, নাহলে এটা মানুষের একটা বিভ্রান্তি হবে। সে একটা জায়গায় লিখছে, আমি আর অসীম, আপনি অসীমদা শিক্ষকতার বাইরে থিয়েটার চর্চা করেন বলে কিছু শিক্ষার্থী সাময়িকভাবে দলের সাথে জড়িত হচ্ছে, কিন্তু পরবর্তীতে আর কন্টিনিউ করছে না। এটা একেবারেই সঠিক নয় মোর্শেদ। আমাদের এখানে জিহাদ কাজ করে, আমাদেরকে মামুনুল হক কাজ করে, আমাদের এখানে অলি কাজ করে, আমাদেরকে নাজমুল কাজ করে, আমাদেরকে কুমকুম কাজ করে। ওরা কেউ শিক্ষক হতে চায় না, ওরা কিন্তু থিয়েটারে কাজ করে। আপনার দলের অনেক ছেলে মেয়ে আছে, তারা কাজ করে। আবার অনেকে ধারণা আছে কুন্তল স্যার এবং অসীম স্যারের দলে কাজ করতে পারলে পরীক্ষার নাম্বার বেশি পাবে। এটা একেবারে ভুল। আমরা কাউকে চাইলে পাশও করাতে পারি না, কাউকে চাইলে ফেলও করাতে পারি না। কারণ আমি যে খাতাটা কাটি সেটা আবার অন্যজন কাটে, অসীম যে খাতাটা কাটে সেটা আবার অন্যজনকে দিতে হয়। স্বাভাবিক কাকে কত নাম্বার দেওয়া হচ্ছে, কাকে বেশি নাম্বার দিতে হবে, সেটা আমাদের পক্ষে বিশ্ববিদ্যালয়ে একেবারেই কোন রকমের গ্রহণযোগ্য না। তবে আমি যেটা মনে করছি, আমার আর অসীমের সাথে কেন কাজ করবে, আমার আর অসীমের বাইরে এখানে প্রচুর ভালো ডিরেক্টর আছে। আপনার দলে এর চোখে ভালো আছে, এদিকে হায়দার বেকার, মুনির হেলালের মতো ডিরেক্টর আছে, হেলাল ভাইয়ের সাথে কাজ করতে পারে। এখানে ইদানিং শুভ্রা বিশ্বাস কাজ করছেন, অসীম আর আমার সাথে কাজ করতে হবে না। এখানে প্রচুর শিশিরদার মতো, আকবর রাজা, মুসলিমউদ্দিন সিকদার লিটন। আমার কাছে মনে হয় মুসলিমউদ্দিন সিকদার লিটনের যে ফোক নাটক, লোক নাটকের ক্ষেত্রে তার একটা বৈচিত্র্য, তার একটা প্রচুর, তার একটা স্কিল, সে প্রচন্ড একটা ভালো কাজ করে। তো লিটনের সাথেও কাজ করতে পারে, সবার সাথে কাজ করলে আমার যেটা মনে হয়। তবে আমি যেটা বলেছি, আমরা অসীমের সাথে কাজ করলে কেউ বেশি নাম্বারও পাবে না, তাকে শিক্ষকও বানাতে পারবে না, তাকে ফার্স্টটা দিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো নিয়ম নেই, হয়ও না। যদি হতো তাহলে তো আমি, মামুন, অলি, জিহাদ, নাজমুল, কুমকুম প্রত্যেককে আমি শিক্ষক বানাতে পারতাম, প্রত্যেকে আমি ফার্স্টটা দিতে পারতাম। পারেননি কেন? 15 জন ছেলে তো তাদের জীবনে প্রথম নাটক গণায়নে মুক্তধারা দিয়েই করেছে, এবং তাদেরকে কাউকে আমি শিক্ষক বানাতে পারিনি, এবং কাউকে আবার খুব বেশি আহামরি রেজাল্টও দিতে পারিনি। কিন্তু তারা এখন থিয়েটার করছে, এবং তারা থিয়েটার করবে, কারণ ওরা থিয়েটারের সাথে যুক্ত হয়েছে। অবশ্যই দাদা, আপনারা আমার যেটা মনে হয় যে সকলেরই কিছু আদর্শ থাকে। আহ, আমি আমার জীবনের আদর্শ হিসেবে অনেকেই পছন্দ করতে পারি। তো তাদের পছন্দের সেই আদর্শের সাথে তারা কাজ করতে পেরে নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করতে পারে। কিন্তু সার্বিকভাবে আমাদের আমরা যেন আমাদের যে শিক্ষা লাভ করছি তা যেন সামগ্রিকভাবে লাভবান হয়, সেদিকে আমাদের আরেকটু যদি আমরা যত্নবান হই, তাহলে সামগ্রিকভাবে আমাদের থিয়েটারটা লাভবান হবে। তো দাদা, আমাদের মূল যেই এখানে একটু বলি, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বিভাগীয় সভাপতি রাজু ভাই যুক্ত হয়েছে, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। রাজু ভাই আপনারা জানেন যে তিনি প্রচন্ড মেধাবী একজন মানুষ। তিনি রাজশাহীতে একটা বিশাল মেলা করেন, তার একটা বই ইতিমধ্যে আমাদের সাড়া ফেলেছে, আনত্ত বলে যে বইটা, নাটকের মানুষে নাটক নিয়ে যার তার লেখালেখি, প্রবন্ধ, নাটক নিয়ে তার গবেষণা, এখন লোকনাট্য নিয়ে কাজ করছে। আমি চট্টগ্রামের নাট্যকলার পক্ষ থেকে, সংস্কৃতি থেকে রাজু ভাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি।
হ্যাঁ, রাজু ভাইয়ের কথা যখন এসেই গেল, রাজু ভাই আসলে আমাদের যেই আলোচনার স্রোতের দিকে আমাদেরকে ধাবিত করলেন। আমাদের এই আড্ডার মূল শিরোনাম হচ্ছে করোনাকালে থিয়েটার এবং সমকালীন ভাবনা। তো দাদা, আসলে যে বর্তমানে করোনার যে অবস্থা চলছে, তাতে যে মনে হচ্ছে যে বর্তমানে তো আমরা একেবারেই যেই স্বাস্থ্যবিধির যে নিয়মমালা, তাদের একেবারেই তো আমাদের পারস্পরিক যেই থিয়েটার করার জন্য যে পরিবেশ, পরস্পরের সংস্পর্শে আসা বা রিহার্সেল করা বা প্রদর্শনী করা এবং আমাদের জীবন্ত শিল্প মাধ্যম দর্শকের সামনে উপস্থাপন, সেটি তো একেবারেই অসম্ভব। পাশাপাশি আবার যেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে, করোনা হয়তো খুব সহসাই যাচ্ছে না। তো সেই অবস্থায় আমাদের থিয়েটার চর্চাটা কিরকম হতে পারে বলে আপনি যদি একটু আমাদের আপনার মতামত জানান। আজকে সকালবেলা যখন এটা নিয়ে কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে কথা বলছিলাম, উনি আমাকে একটা বকা দিয়েছে। বকা দিল, আগে বাঁচো, আগে মনুষ্য জাতি বাঁচুক, তারপর থিয়েটারটা ভাবো। আমি যেটা বলছি, আগে আমরা বাঁচি। মানুষ যদি না বাঁচে, পৃথিবী যদি না বাঁচে, থিয়েটার বাঁচবে না। আগে আমাদের বাঁচাটা শিখতে হবে, তারপর আমরা থিয়েটার করবো, থিয়েটার করবো না। যদিও যে জীবনানন্দ ভাষায় বলা যায় যে অদ্ভুত আঁধারে এসেছে এই পৃথিবীতে আজ, সত্যি একটা অদ্ভুত আঁধার। এই আঁধারটা এমন একটা আঁধার, এই আঁধার থেকে পৃথিবীর মানুষ কখনো ভাবেনি, পৃথিবীর মনুষ্য জাতি কখনো ভাবেনি যে এরকম। আপনি ভাবতে পারেন, ছেলে মেয়ে তার মাকে আদর করতে পারে না, সন্তান তার মাকে রাস্তায় ফেলে দেয়, বাবা মার মৃত্যুর সময় কোনো প্রিয়জন তার শেষ যাত্রায় থাকতে পারে না, সব যাত্রায় থাকতে পারে না। আমাদের সামাজিক কাঠামো ভেঙে গেছে, আমাদের রাজনৈতিক কাঠামো ভেঙে গেছে, আমাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে গেছে, আমাদের জীবন আচরণ থেমে গেছে, আমাদের জীবনের সমস্ত অভ্যেসগুলো পাল্টে গেছে। এই যে দীর্ঘ হাজার হাজার বছরের যে জীবনযাত্রা, জীবনের যে অভ্যাস, সমস্ত কিছু পাল্টে গেছে। এই যে অদ্ভুত আঁধার এসেছে পৃথিবীতে, এই অদ্ভুত আঁধার থেকে আমাদের বেরোতে খুব কষ্ট করতে হবে। আজকে যে কলকাতায় যে ভদ্রলোক যেটা বললেন আমাকে, যে আমাকে বলছে তুমি থিয়েটারে ভাবটা দিচ্ছ, আগে বাঁচো, আগে বাঁচতে হবে। তারপর যে ইম্পর্টেন্ট যে কথাটা তিনি বললেন, আমার খুব ভালো লেগেছে। কথাটা এরকম, আমার কথার রেস ধরে বলছে, আমাকে বলছে তুমি কথাটা ঠিক বলেছো। আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা আমি বলছি, দেখেন, খুব পরিষ্কার একটা করোনা আমাদের একটা উপলব্ধি দিয়ে গেছে। আমাদের নির্জনতায়, আমাদের আইসোলেশন, আমাদের যে বিচ্ছিন্নকরণ একটা উদ্ভূত দিয়েছে। আপনি হান্নান বলেন, আপনি হয়তো স্বীকার করবেন, আমার সাথে যারা আমাকে শুনছেন তারাও স্বীকার করবেন, এতদিন দর্শক আমার কাছে নাটক দেখতে এসছেন। আমি আবার বলছি, এতদিন দর্শক আমার কাছে নাটক দেখতে এসছেন। পাল্টাতে হবে, এবার নাটক নিয়ে যেতে হবে আমাকে দর্শকের কাছে। যদি আমি নাটক নিয়ে দর্শকের কাছে না যাই, দর্শক নাটক দেখতে আসবে না। নাটক দেখেন কারা? আমার আপনার মতো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। নাটক করেন কারা? আমার আর আপনার মতো মধ্য শ্রেণীর পরিবারের ছেলে মেয়েরা। তাদের পক্ষে শিল্পকলা থিয়েটার ইনস্টিটিউট, ন্যাশনাল অডিটোরিয়াম, এক্সপেরিমেন্টাল অডিটোরিয়ামে কি 200-250 টাকা খরচ করে নাটক দেখতে আসবেন? আমি এবার যেটা বলি, আমি আমার নাটকের পয়সা নিই, আমি তার ঘরের কাছে যাই। যেটা বহুজাতিক কোম্পানি করে, আমার বাড়িতে পেস্ট দিয়ে বলে যেটা আপনি 1 মাস ইউজ করুন, রেজার দিয়ে যখন বলে যে এটা আপনি স্মুথলি ব্যবহার করুন, আমি যখন অভ্যাস হয়ে যায় তখন তারা বন্ধ করে দেয় আমাকে দেওয়া। তারপর আমি দোকান থেকে পুষ্ট কিনে নিয়ে আসি। আমাদের নাটকের গল্পগুলোকে আমাকে ঘরে যেতে হবে, তাদের দর্শকের কাছে পৌঁছাতে হবে। যদি পৌঁছাতে না পারি, আমার শিল্পকলায়, আমার থিয়েটার ইনস্টিটিউট নাটক দেখো যে আগামী 1 বছর 2 বছরে আসবে না। তৃতীয়, যদি আমরা বিচ্ছিন্নকরণের কথা বলছি, আমি কিভাবে বিচ্ছিন্নকরণ করে আমার অভিনেতা, আমার অন্তর্গত কোনো দৃশ্য থাকবে না, স্বামী স্ত্রীর চুম্বন থাকবে না, মাকে জড়িয়ে ধরা থাকবে না, আমি কি হ্যান্ডশেক করবো না, আমি খুশিতে লাফিয়ে উঠতে পারি না, আমি জড়িয়ে এতগুলো অভিনেতা, এতগুলো এই যে আমাদের দীর্ঘ পরম্পরায় জীবন আচরণ, আমাদের
বেসিক সহজাত প্রবৃত্তি যে ঘটনাগুলো আমি কিভাবে করব? আমি কি একজন অভিনেতা নিয়ে সারা বছর কাজ কাজ করব? দুজন অভিনেতা সারা বছর কাজ করব? আমি এতগুলো অভিনেতাকে কিভাবে কাজে লাগাবো? আমার যেটা মনে হয় হান্নান, যদি আনন্দ এই কলকাতায় একটা ওরা করেছে আমাদের রবীন্দ্রবাদী একজন আর্টিস্ট ভান্ডারীরা, সেখানেও দেখবেন যে ছবিটা অনেক দূরে দর্শককে রেখেছে, ওটা অল্প, তারপর তারা অভিনয় করছে। এটা সাময়িক তারা করছে, এটা অসম্ভব সাধুবাদ দেওয়ার কথা। আমরা আমরাও চাই যে থিয়েটারের কাছে, সাধারণ দর্শকের কাছে আমরা গিয়ে নাটকটা করি, তবে নাটকের ধরনটা আমাকে পাল্টাতে হবে। এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয়, আপনি যে ভাবনার কথা বলছেন, যদি আমি যে দর্শকের কাছে যাবার কথাটা বলছি, এতদিন দর্শক আমার কাছে এসছে, আমি দর্শকে যাবার কথা বলছি, এই যাবারটা যদি আমি কোন পদ্ধতি গ্রহণ করি, তা আমাকে বাদল সরকার যেভাবে যান ঘরে ঘরে দুয়ারে দুয়ারে, হয় বাদল সরকারের থার্ড থিয়েটার করতে হবে, অথবা সেলিম আল দিন অথবা নাসিরুদ্দিন ইউসুফ যে গ্রাম থিয়েটার করেছেন, সে গ্রাম থিয়েটার করে আমাদের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা, পার্কে পার্কে, রাস্তার মোড়ে মোড়ে যেতে হবে। এই এই যদি এই সংকটটুকু সময় যদি আমরা এইভাবে সাধারণ দর্শকের কাছে যাই, তাহলে দর্শক হয়তো সামনে আগামী ৬, ৭, ৮ মাস যখন স্বাভাবিক হবে, তখন দর্শক আমার কাছে আসবে। নাহলে দর্শকের কাছে যদি আমি আমার পর্সা নিয়ে না যাই, আমি আমার অভিনেতা দিয়ে না যাই, তার দর্শক কেন কষ্ট করে তিনি আমার এখানে আসবে? ওই রাজশাহী ইউনিভার্সিটির টিচার খুব ভালো কথা বলছে, রাজু ভাই, রহমান রাজু, আমাদের নাটকের ফেরেলা হতে হবে। নাটকে যতক্ষণ আমি ফেরেলা হতে পারবো না, আমি থিয়েটারওয়ালা থেকে আমি নাটকের ফেরেলা হতে হবে আমার। আমরা তো নিজেদের থিয়েটারওয়ালা বলতে ভালোবাসি, তাহলে আমরা এবার ফেরিওয়ালা হই। ফেরিওয়ালা হয়ে আমি সাধারণ মানুষকে যে বললাম যে আমি নাটক নিয়ে এসেছি, আপনি দেখেন, আপনি দেখেন ভাই। একটা পরিবার দেখবে, একটা পাড়া দেখবে, তখন তার ভালো লাগে, সে আমাকে ডিসিলে দেখতে যাবে, তারপর শিল্পকলা যাবে। এইভাবে হান্নান, আমার ভাবনাটা হচ্ছে এইভাবেই। এইভাবে যদি আমরা সাধারণ দর্শকের কাছে ফেরিওয়ালার মতো না যায়, তাহলে দর্শক আনাটা খুব কঠিন হয়ে যাবে হান্নান। খুব যথার্থ বলেছেন দাদা। আমারও যেটা মনে হচ্ছে যে একটা সময় আমি আমার থিয়েটারের শুরুটা করেছি আমার এলাকায়। আমার এলাকায় জাতীয় দিবস গুলোতে আমরা নাটক করছি, গান করছি। সেখানে দর্শককে ডাকতে হয়নি, মাইক বাজছে, গান বাজছে, দর্শক চলে এসছে, দর্শক এসে নাটক দেখছে। তো সেই অবস্থায় আমাদের একটা সমস্যা হবে, সেটা অনেকে আমাকে আজকে সকালেও আমাকে কলকাতা থেকে যখন শুনছিল, ওরা ফোন করে বলছিল যে তাই টাকাটা, নাট্যকর্মীরা টাকাটা কি করে পাবে? আমি যখন শিল্পকলায় নাটক করি, আমি কত টাকা আপনি বাড়ি নিয়ে যেতে পারেন আমাকে বলুন তো? আমার হল ভাড়া দিয়ে আমার ৮ থেকে ১০ হাজার টাকা খরচ হয়, আমি তো ৫টা টাকাও বাড়ি আনতে পারি না, ১ হাজার টাকা আনতে পারি না। আমরা ১ বছর নিজের টাকাতে এমনি খরচ হয়, এবার আমরা নিজের টাকা খরচ করে দর্শকের কাছে যাই। এটা আপনি যেটা বললেন, আপনি যেটা করছেন, আমরা লাল সুরে পেতে দিয়ে বলবো আপনারা যাই পারেন দেন, ৫০০, ১,০০০, ২,০০০ টাকা যাই উঠে, লাল সাধু যাই দেবে, সেটা আমি নিয়ে আমার অভিনেতাদের বিশ্বটা দিতে পারবো। আমি যখন পাড়ায় যাবো, আমার লাইট লাগছে না, আমার কস্টিউম লাগছে না, আমার সেট লাগছে না, তাহলে আমার টাকাটা অনেক কমে আসছে, আমার এক্সপেন্সিভ থিয়েটার এক্সপেন্সিভ হচ্ছে না, আমি, আমার হল লাগছে না, আমার সেট লাগছে না, আমার কস্টিউম লাগছে না, শুধু আমার অভিনেতা বুদ্ধি দরকার, ডিরেক্টরের বুদ্ধি দরকার, আমার দরকার কিছু কথা বলা, গান করার মানুষ। এইভাবে থিয়েটারটা হবে, এটা করতে হবে। আমাদের থিয়েটারের যেই শক্তি তা দিয়ে আমরা দর্শককে আবার আমাদের থিয়েটারে যুক্ত করতে পারবো। অসম্ভব ভাবে যে আমাদের লোকনাটকের যেরকম প্রাণ, যেরকম শক্তি, এই শক্তি দিয়ে আমরা থিয়েটার নিয়ে আসতে পারি। এই শক্তি দিয়ে আমরা আমরা সাধারণ মানুষের মন জয় করে আবার আমরা দর্শককে নিয়ে আসতে পারি। না হলে দর্শক খুব সহসা আমার নাটক, আপনার নাটক দেখতে আসবেন না। অবশ্যই খুব যথার্থ বলেছেন দাদা। আসলে আপনার সাথে এই কথা মালায় আপনার সাথে প্রতিদিনই দেখা হয়, অনেক দেখা হয়, কিন্তু এমন ভাবে খুলে আপনি যে কথাগুলো আজকে বললেন, আশা করি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা সকলেই উপভোগ করেছেন এবং কিছু দিক নির্দেশনা অবশ্যই পেয়েছেন। আমরা গত কয়েকদিন ধরেই কথামালা চালাচ্ছি। তো এর মধ্যে আমরা
এটা এমন নয় যে এখান থেকে আমরা একটা কিছু প্রতিষ্ঠা করে ফেলবো। এটা একটা ধারণা আলোচনা করা যে কি করতে পারি আমরা, সেখান থেকে আমরা নিজের নিজের পথ হয়তো খুঁজে পেতেও পারি। সেটাই আমাদের একটা প্রচেষ্টা। থিয়েটার তো আসলে আমি আর আপনি টক শো করে গবেষণা করে থিয়েটার হবে না। থিয়েটার সবসময় ব্যবহারিক, থিয়েটার অন প্র্যাকটিস। যতক্ষণ আমি প্র্যাকটিস করবো না, চর্চা করবো না, সেখান থেকে আমি খাতা কলম ডায়েরি নিয়ে গবেষণা করলে আমার হবে না। থিয়েটারটা আমাকে অন স্পটে করতে হবে। করতে করতে থিয়েটারে একটা ভাষা তৈরি হবে, একটা নয়া ভাষা তৈরি হবে, নতুন একটা আঙ্গিক তৈরি হবে, একটা নতুন প্রয়োগ ভাবনা তৈরি হবে। এই তবে আমারও খুব ভালো লাগলো আনান, যে অনেকদিন পর কিছু অনেক অব্যক্ত কথা, অনেক যন্ত্রণার কথা, অনেক না পাওয়ার কথা, অনেক কষ্টের কথা আপনাদের সাথে, আমার ছাত্রদের সাথে, আমার বন্ধু যারা আছে, এই যে মোর্শেদের মতো বা অসীমরা, যারা অজয়, রাজশাহীতে যারা আছে, তাদের সাথে কথাগুলো বলতে পারলাম। সেখানে আমি আপনাকে বিশেষ করে, আর ঢাকা থেকে সাইদ হিরু, অসম্ভব উজ্জীবিত তরুণ একটা টকবকে ছেলে, এই যে আপনারা যে কাজটুকু আজকে করলেন, গত লকডাউনে করছেন, এটা অসম্ভব প্রশংসার দাবিদার। এগুলো মানুষ মনে রাখবে, মানুষের মনে রাখা কর্তব্যের মধ্যে পড়ে। এই যে এই লকডাউনের মধ্যে দিয়ে আমরা কিছু মনের কথা বলতে পারছি, আমাদেরকে যারা ভালোবাসে, আপনাকে যারা ভালোবাসেন, তারা তো তারা তো বলতে পারেন এই লোকগুলো থিয়েটার নিয়ে এত লম্বা লম্বা কথা বলে, থিয়েটার নিয়ে কি ভাবছে সেটা জানার অধিকার তাদের আছে, আর বলার অধিকার আমার। তো আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই এই ধরনের আরো অনুষ্ঠান আপনারা করবেন, আরো নতুন নতুন ভাবনা যখন এখান থেকে আসবে, এই ভাবনাগুলো সামগ্রিক ভাবনাকে, সার্বজনীন ভাবনাকে আমরা এক সূত্রে গেঁথে আমরা একটা তো সূত্র পাবো, একটা সমাধান পাবো, যে সমাধান থেকে আমরা একটা নতুন পথে দিশা পাবো, একটা নতুন আঙ্গিকে পাবো, একটা নয়া থিয়েটার পাবো, একটা নয়া ভাষা খুঁজে পাবো, যে ভাষা নিয়ে আমরা আগামী থিয়েটারটাকে রচনা করতে পারি, আগামী থিয়েটারে একটা পথ নিতে পারি। সেটুকুই আমাদের কাম্য। আপনারা যে কাজটুকু করছেন, আমার খুব দৃঢ় বিশ্বাস, বা সারা বাংলাদেশে, ভারতে এ ধরনের যারা এই কাজগুলো করছে, সেখান থেকে একটা হয়তো নয়া থিয়েটার, একটা নয়া ভাষা, একটা নয়া আঙ্গিক আমরা পাবো। তবে এটাও সত্য, অদ্ভুত আধার পৃথিবীতে এসছে। আজ আমি সবাইকে বলি যে আগে নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, তারপর শিল্প হবে, সাহিত্য হবে, রাজনীতি হবে, সবই হবে। এই যে আপনি শুনেছেন হয়তো, আমার নাট্যকলা বিভাগে আমি আপনার মাধ্যমে এই সুযোগটুকু নিতে চাই। আমার নাট্যকলা বিভাগের সেমিনার সহকারী মাহবুব মারা গেল, আমাদের প্রিয় জাহাঙ্গীর স্যার মারা গেলেন, আর গতকাল মারা গেল আমাদের খুব প্রাণবন্ত আমাদের একজন শিক্ষিকা, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি অঙ্গনের খুব উজ্জ্বল মানুষ, সাবিনা সুলতানা সুইটি। যে তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারা জীবন যুদ্ধে হেরে গেছে, কর্মযুদ্ধে হেরে গেছে। আমি এখান থেকে এই বার্তাটুকু দিতে চাই, আমরা যেন কেউ যেন জীবন যুদ্ধে হেরে না যায়। কারণ আমি হেরে গেলে কালকে আপনাকে দেখতে পাবো না, আর আপনি হেরে গেলে আমি আপনাকে খুঁজে পাবো না। আর আমরা বাঁচি, বাঁচতে বাঁচতেই থিয়েটার আমরা পাবো। আর থিয়েটার এমন একটা শক্তি, থিয়েটার তো সব মঙ্গলের কথা বলেছে, আদর্শের কথা বলেছে, অসীমের কথা বলেছে, সসীমের কথা বলেছে, রূপের কথা বলেছে, অরূপের কথা বলেছে। থিয়েটার জীবন যুদ্ধে হেরে যাওয়ার মানুষ নয়, সে তার মতো করে একটা পথ সে খুঁজে নেবে। এবং তার থিয়েটারের বড় শক্তিটা হচ্ছে সেই সমকালকে নিজের মতো করে মানিয়ে নিয়ে চলতে পারে বলেই এই প্রাচীনতম শিল্পটা এখনো বেঁচে আছে। খুব যথার্থ বলেছেন দাদা। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে এই সময়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে সমৃদ্ধ করেছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। মানুষের জয় হোক, মানবতার জয় হোক। সুপ্রিয় সুধী, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদেরই মানুষ, নাট্যজন ডক্টর কুন্তল বড়ুয়া। তিনি অনেকগুলো কথা বলেছেন আমাদের নিজের মনে করে, তার যে থিয়েটার চর্চা তা আমাদের সামনে মেলে ধরেছেন। পাশাপাশি তিনি আমাদের সামনে করোনা কাল এবং করোনা পরবর্তী সময়ে থিয়েটারের আহ কিরকম হতে পারে সে ব্যাপারে তার একটি মতামত তুলে ধরেছেন। আমি তার কথা সূত্র ধরেই বলতে চাই যে আগে আমাদেরকে বাঁচতে হবে। আমরা যে
সেই সূত্র ধরেই আমরা যারা থিয়েটার করি, আমাদের থিয়েটার কর্মীরা যারা আছে তারা কেমন আছে তাকে আমরা খবর নিচ্ছি। আমার দলের কর্মীরা কেমন আছে, আমার আমার যে সহকর্মী দল তারা কেমন আছে, সে ব্যাপারে আমরা একটু খবর নেই। এই আমরা আগেও বলেছি আমাদের থিয়েটারের যারা সংস্কৃতি চর্চা করি তারা কিছুটা আত্মসম্মান বোধে নিজেদের একটু বেশি থাকে বোধহয়। তার কাজেই সেই অবস্থায় তারা কি অবস্থায় আছে তাদের আমরা খবর নেই। আমরা আমাদের সাধ্যমতো এবং আমাদের পরিচিত জনদের মাধ্যমে তাদেরকে যতটুকু পারি আমরা সহযোগিতা করি। এবং এই করোনাকাল কেটে গেলে আমরা অবশ্যই থিয়েটারের শক্তি নিয়ে দর্শকের সামনে আবার উপস্থিত হব, সেই কামনা করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা শেষ করছি। শুভরাত্রি।